এই মোমেন্টামটা, যেই মোমেন্টামটার মধ্যে এখন আমরা আছি, আপনি ওপেনলি ডিবি হারুনের কথা বলতে পারছেন, আমি শেখ হাসিনার নাম নিতে পারছি, যেটা আমরা গত 15 বছরে কোনোদিন শেখ হাসিনা নামটা যেভাবে বলা, হ্যাঁ, যে উনি গণহত্যা করেছেন বলা, এটা তো আসলে ইম্পসিবল ছিল। এর মধ্যে 3-4 বার আমরা শো করেছি, কিন্তু কখনো প্রশ্নটা করার সাহস পাইনি যে ওসি হারুন ডিবি হারুনকে মকারি করেছে কিনা। আমি খুব খুশি হব যদি এখান থেকে ওনারা আসলে বুঝতে পারেন যে ক্ষমতার পরিকাঠামোতে থাকা আসলে রিস্কি না, মানে খুব একটা ভালো না। আপনি দুটোকে মিলাচ্ছেন কেন? আমরা তো মিলানোর দরকার নেই, একটা তো গল্প আর একটা তো ধরেন বাস্তব, আপনি ওভাবে ধরেন তাহলে হচ্ছে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে যে ঠিক ওই অবস্থানে রাষ্ট্র কাঠামোর ভেতর দিয়ে ডিবি হারুন যখন কাজ করছিলেন সেই সময় ওসি হারুন ক্যারেক্টারটা বিল্ড আপ করা, তো এটাকে তো স্বাভাবিক, এটা স্বাভাবিক কোনো আচরণ না, এটা কোনো স্বাভাবিক আচরণ না। এটা আমরা হয়তো যেমন এর মধ্যে 3-4 বার আমরা শো করেছি, কিন্তু কখনো প্রশ্নটা করার সাহস পাইনি যে ওসি হারুন ডিবি হারুনকে মকারি করেছে কিনা। আজ একটু বলি, মানে এই দুঃসাহসটা মানে কি ট্যাবলেট খেলে হয়? দুঃসাহস কি ট্যাবলেট খেলে হয়? এটা কোনো ট্যাবলেট খেলে হয় না, ট্যাবলেট খেলে আপনার শরীর আরো খারাপ করবে, যদি এরকম হয় যে আরো খারাপ হয়ে যাবে। বুঝতাম যে বেনজির অবসরে চলে গেছে, তুমি জেনজির বানাইছো, জিনজির, ওসি জিনজির। তুমি ডিবি হারুন থাকা অবস্থায় ওসি হারুন রান করছো। হ্যাঁ, দুইটা সিজন, মানে দুইটা সিজন তাও। না, ওই যে বললাম না যে আপনি দুটোকে মিলাচ্ছেন কেন? আমরা তো মিলানোর দরকার নেই, একটা তো গল্প আর একটা তো ধরেন বাস্তব, আপনি ওভাবে ধরেন তাহলে হচ্ছে। না, এই ধরনের উত্তর পেয়ে আমরা অভ্যস্ত যে কল্পনা, বাস্তব এবং সিনেমা আলাদা আলাদা। একটা বিষয় আমি যেমন সত্যজিতের একটা ইন্টারভিউ পড়ছিলাম যে যখন হীরক রাজা দেশে প্রকাশ পায় তখন আসলে ওইখানকার মানে রাজ্য ব্যবস্থাটার ভেতরে এই চর্চাটা ছিল। তো কালচারাল পয়েন্টে যদি কেউ শক্তিশালী থাকে, এইভাবেই উত্তরটা দিয়েছিল, আমি ঠিক কোটাকান্ত বলতে পারবো না। সত্যজিৎ বলেছিলেন যে যদি আমার মেধা থাকে, একজন নির্মাতার মেধা থাকে, থার্ড পার্সনে বলছিল, তাহলে ওই সিস্টেমের ভেতর দিয়েই আসলে সে প্রকাশ করতে পারে তার প্রতিবাদটা। তাহলে তোমার মতো মেধাবী আপাতত নির্মাতা কম আছে বাংলাদেশে? মোটেও না, আমি নিজেকে মেধাবী বলি না, আমার চেয়ে অনেক অনেক মেধাবী নির্মাতারা অলরেডি আছে। তারা তো এভাবে বলে দিতে পারছে না, না বলে দিতে পারছে না, প্রজেকশনই দেখি নাই, বা ওদের হয়তো ইচ্ছা হয় নাই তখন বলার। এটা তো ইচ্ছারও একটা ব্যাপার আছে যে আপনি আসলে এই মুহূর্তে আসলে এই কথাটা বলতে চাচ্ছেন কিনা। মানে সবাইকেই কেন আসলে সিস্টেমের বিরুদ্ধে মানে সিনেমা বানাতে হবে, সিরিজ বানাতে হবে, লিখতে হবে? মানে এটা তো আসলে শিল্প মাধ্যম, তার দায়টা হচ্ছে তার শিল্পের প্রতি, নট নেসেসারিলি যে আপনার। এটাও আশা করি বলে ফেললা সিস্টেমের বিরুদ্ধে তুমি সোচ্চার ছিলা, কিন্তু সামাজিক ব্যবস্থার এই যে আড়ষ্টতা নিয়ে, তো যেমন কাজী হায়াত ওই সময় দেখাইছে, বা ওই সময় অনেক নির্মাতাই দেখাইছে পুলিশ ঘুষ খাচ্ছে, দুর্নীতিবাজ করছে, রাজনৈতিক নেতার সাথে আতাত করে দাঙ্গা করার চেষ্টা করছে। এটা প্রায় 15-20 বছর ধরে অনুপস্থিত হতে হতে এমন অবস্থা যে এদেরকে ফেরেশতা এবং মানে জিন পরীর কাছাকাছি তোমরা নিয়ে গেছো, মানে তোমরা শিল্পীরা নিয়ে গেছো যে এটার বাইরে নামাই যাবে না। তো আদৌ কি সেই প্র্যাকটিস থেকে এখন আবার সাধারণ মানে মাঠে নামতে পারবে বলে মনে হয়? যে কারণ ভয়টা তো খুব সংক্রামক। আমার এখনো এই যে বলছি ডিবি হারুন 3 বার উচ্চারণ করে ফেললাম, তারপরও হঠাৎ করে আয়নাঘরের চেহারাটা মনে পড়ছে, হায় হায়, আবার যদি কালকে দখল করে ফেলে তো কালকেই তো আমার আয়নাঘরে চলে যেতে হবে। মানে কারণ ভয়টা তো সবাই বলছে, বলছে, কারণ আবার চলে আসলে কি হয়। সো ভয়টা তো আসলে বিশাল বড় ভাইরাস তো এটা। তো কি বলে মনে হয় তোমাদের কলিগদের আচরণে তোমরা মানে আরো এরকম ওপেন হবে কিনা, আড্ডা দিচ্ছ, বা আরো এরকম ওপেন সিনেমা হবে কিনা, বা আমরা লুতুপুতু প্রেম থেকে বেরোয় আসলে সামাজিক আর একটু সামাজিক বিষয় হবে কিনা? আমার মনে হয় হবে। মানে আমার মনে হয় হবে এই কারণ এই যে বললাম না যে অবশ্যই ভয় তো সংক্রামক, ভয় অবশ্যই সংক্রামক। যে একটা ভয়ের কারণে তখন হয় কি যে, কারণ প্রত্যেকেরই সীমাবদ্ধতা আছে, পারিবারিক সীমাবদ্ধতা, ব্যক্তিগত সীমাবদ্ধতা, ব্যক্তিগত নিরাপত্তা, সবাইকে যে আসলে আমি পার্সোনালি একটা কথা শেয়ার করি। ধরা যাক আমার স্ত্রী গভর্নমেন্ট অফিসার এবং ও একটা ভার্সিটির সহযোগী অধ্যাপক। ও যখন যেদিন থেকে স্ট্যাটাস দেওয়া শুরু করলো ছাত্রদের পক্ষ থেকে, আমি নিজে পড়লাম যে শিক্ষকদের যে গ্রুপে
বলা হলো যে ইউ আর ফায়ার্ড, মানে ফায়ার্ড, এবং কারণ খুব শিগগিরই আবার এসব সমস্যা সমাধান হয়ে যাবে এবং তখন তুমি আর ফিরতে পারবে না, শাস্তিযোগ্য অপরাধ করে ফেলেছো। তো তখন আসলে তো আমরাও তো দিন গুনছিলাম, অফকোর্স নামাজ পড়ে দোয়া করছিলাম যে নাইলে তো আসলে যদি আবার অবস্থায় আমরা বিপদে পড়ব। সো প্লিজ মানে তোমাদের এই কলিগদের ভিতরে এখন না, আমি আশা করব যে সবার মধ্যে আসলে এই যে আমি জানি না এটা কতদূর দীর্ঘস্থায়ী হবে, এই মোমেন্টামটা, যে মোমেন্টামটার মধ্যে এখন আমরা আছি। আপনি ওপেনলি ডিবি হারুনের কথা বলতে পারছেন, আমি শেখ হাসিনার নাম নিতে পারছি, যেটা আমরা গত 15 বছরে কোনোদিন শেখ হাসিনা নামটা যেভাবে বলা, হ্যাঁ, যে উনি গণহত্যা করেছেন বলা, এটা তো আসলে ইম্পসিবল ছিল। গণহত্যা মানে মানে আমি যে মানে উনি একটা অন্যায় করেছেন, হ্যাঁ উনি অন্যায় করেছেন অতটুকুও বলা যায় না, ভোট চুরি করেছেন এটাও বলা যেত না, কিন্তু এখন আমরা ওপেনলি বলতে পারছি। এই যে একটা ধরেন বলতে পারছি, এইটা কতদিন দীর্ঘস্থায়ী থাকবে আমরা জানি না আসলে। কারণ আমরা সবসময় একটা জিনিস বলি কি, এটা মুরব্বীরা বলে থাকেন, আমার দাদি বলতেন যে যায় দিন ভালো আসে দিন খারাপ, যে যা গেছে সামনের দিন আরও খারাপ হবে। সো এইটা নিয়ে আমার এক ধরনের প্রস্তুতি আছে অলরেডি, আমার পার্সোনাল প্রস্তুতি আছে। আমি আশা করব কি আমার বলবো না, মানে বাংলাদেশের যেসব ফিল্ম মেকার, যারা শিল্পীরা আছেন বা উনারা এই জায়গা থেকে আসলে এই জায়গা যেন আবার ভয় সংস্কৃতি তৈরি না হয়, এই জায়গা যেন পুনরাবৃত্তি না হয়, সেই কাজগুলো ওনারা করবেন। ধরেন নির্মাতারা ধরেন আরও হয়তো আমি খুশি হব, আশা করব বলবো না, আশা করাটা বাড়াবাড়ি, কারণ যে যেটা বানাতে চায় সেটাই বানাও। আমি খুশি হব যদি আরও মানে এমন কোনো পলিটিক্যাল ন্যারেটিভের কাজ, সোশ্যাল পলিটিক্যাল ন্যারেটিভের কাজ বা ধরেন রাজনীতির কাজ আসুক, যেটা দেখে আমি জেলাস হয়ে যাব যে আমি এটা বানাতে পারলাম না কেন, আমি কেন এটা চিন্তা করতে পারলাম না। আমি খুশি হব পার্সোনালি যদি এই ধরনের কাজ আসে, আমি চ্যালেঞ্জ ফিল করবো আরও বেশি, যে না আমাকে তো এরপরেরটা আরও ধুমধুমার কিছু একটা বানাতে হবে। আমি খুশি হব যদি আসলে এই যে এই আন্দোলন থেকে আমাদের যেসব শিল্পীদেরকে আজকে আঙ্গুল তোলা হচ্ছে যাদের দিকে, যে আপনারা একটা কথা বলেন নাই কেন, আপনারা দলদাস ছিলেন, যাদের পুরনো ভিডিও আনা হচ্ছে বা আনা হচ্ছে, আমি খুব খুশি হব যদি এখান থেকে ওনারা আসলে বুঝতে পারেন যে ক্ষমতার পরিকাঠামোতে থাকার আসলে রিস্কি না, মানে খুব একটা ভালো না। রিস্কি তো ধরেন আপনি শিল্পী সুলভ, এটা একেবারেই শিল্পীসুলভ আচরণ না। আপনার দায়বদ্ধতা হচ্ছে কি আপনার দেশের আপনার শিল্পের প্রতি এবং আপনার দেশের মানুষের প্রতি। আপনার দায়বদ্ধতা গণভবনের প্রতি না, সেটা যেই সরকারই আসুক, সেটা বিগত শেখ হাসিনার সরকার হোক বা সামনে যেই সরকারই আসুক না কেন নির্বাচনের প্রতি। শুধু গণভবন না, সচিবালয় দুপুরে লাঞ্চ টাইমে প্রচুর শিল্পীরা আমরা, হ্যাঁ, বা আমি সচিবালয়ের কথা বলি, আমি বিভিন্ন বিদেশি এমবেসির কথা বলি, এই যে সব জায়গায় যে যাওয়া, এটার কোনো দরকার নেই। আপনি জনপ্রিয়, আপনি একজন শিল্পী, তারা প্রয়োজনে আপনার কাছে আসবে, তারা আপনার সাথে এক কাপ চা খাওয়ার জন্য বসে থাকবে, আপনার সময় হবে না কেন? কারণ আপনি 17 কোটি মানুষের, আপনি 20 কোটি মানুষের। আমি যদি আরেকটু বড় করে বলি, তাহলে আপনি একেবারে এই পুরো পৃথিবীর। এখন তো শিল্পের কোনো বাউন্ডারি নেই, আপনি আপনার কাজ করতে জানলে আপনি যে কোনো জায়গায় চলে যেতে পারবেন। সো এই জায়গা থেকে আমি খুব খুশি হব যদি শিল্পীরা এই যে গত যে কিছুদিনের ভুলটা হলো বা যাই হোক চাপে পড়ে বা যেটাও, এটা থেকে ওনারা শিক্ষা নেবেন যে না, ভবিষ্যতে যখন সময় আসবে আমাকে যদি আবার ডাকা হয়, আমাকে যদি আবার সুবিধা দেওয়া হয়, সেটা প্লটের সুবিধা হোক, সেটা এই সুবিধা হোক, ওই সুবিধা না, আমি ওখানে যাব না। কেন? কারণ এটা হচ্ছে ক্ষণস্থায়ী। সিমিলারলি যদি ইনফ্লুয়েন্সারদের কথা বলি, সেখানেও একই ব্যাপার, যে আমরা হয়তো নাম্বারটাকে নাম্বার হিসেবে দেখব না, আমি আসলে প্রত্যেকটা ফলোয়ারকে একটা মাথা করে দেখব। আমি ওদেরকে ম্যানিপুলেট করে কোনো জিনিস করব না। আমার মনে রাখতে হবে যে এরা আমার চেয়েও বুদ্ধিমান, এরা আমার চেয়েও মানবিক, আমি বরং ওদের তুলনায় কিছুটা অমানবিক, কিছুটা হয়তো কম বুদ্ধি রাখি, যে আমি আসলে বুঝতে পারছি না। এরাও হয়তো, আমি খুব খুশি হব এরাও যদি বুঝেন যে না, এটা আসলে ক্ষণস্থায়ী। দীর্ঘস্থায়ী হতে হলে আপনাকে মানুষের কাছে যেতে হবে। এটা যদি আমরা সবাই বুঝতে পারি, সামনের দিনে আপনি বললেন যে এই ভয়ের চর্চা থেকে বেরোবো কিনা, হ্যাঁ বেরোনো সম্ভব যদি আমাদের মধ্যে এই সচেতনতাগুলো আসে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।